নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় পন্ডুচেরি সহ দুই রাজ্যের বিধানসভা নির্বাচন। এ বিষয়ে কথা বলবো বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক তরুণ চক্রবর্তীর সঙ্গে। তরুণ, আপনাকে স্বাগত পাঁচমিশালিতে। নমস্কার আপনাকেও। 9ই এপ্রিল পন্ডিচেরি সহ অসম এবং কেরলমে বিধানসভা নির্বাচন হয়ে গেল। তিন জায়গাতেই ব্যাপক হারে ভোট পড়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে কোনো বুথ ফেরত সমীক্ষা হচ্ছে না, যা হওয়ার 29 তারিখে হবে। কিন্তু আপনি এই তিন রাজ্যের ভোট গভীরভাবে অনুসন্ধান করেছেন, দেখেছেন। আপনার কি মনে হয় এই তিন রাজ্যের ভোটের সম্ভাব্য ফলাফল বা কেমন হলো ভোট, এই নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। প্রথমে পন্ডিচেরি সম্পর্কে যদি বলেন। পন্ডিচেরিতে আমার ধারণা ওই জোসেফ বিজয়ের হাত ধরে আহ, নতুন দল টিভিকে উত্থানের ফলে একটু জটিল। তবে আমার যা মনে হয়েছে, ডিএমকে কংগ্রেসের জোট বিক্ষুব্ধ কংগ্রেসি এবং বিজেপি জোটের তুলনায় একটু হলেও এগিয়ে আছে। বাকিটা তো ফলাফল বললে এলে বোঝা যাবে। তবে ডিএমকে এবং কংগ্রেসের প্রচারের দাপট, জনোচ্ছ্বাস, এটা দেখে মনে হয়েছে বোধহয় বিজেপি এবং বিক্ষুব্ধ কংগ্রেসীদের জোট এবার হার স্বীকার করতে বাধ্য হবে। পুদুচেরির ট্র্যাডিশনটাও অনেকটা তাই। ফলে এবারে আসা যাক কেরালার বিষয়ে। কেরালায় আমরা সাধারণত জানি যে প্রতি 5 বছর অন্তর ক্ষমতা বদলায়, কিন্তু পিনারাই বিজয়নের নেতৃত্বে সেই ধারা বন্ধ হয়েছে। এবারও কি তিনি নিজের ক্ষমতা ধরে রাখতে পারবেন, নাকি ইউডিএফ ক্ষমতায় আসবে? বিজেপি বা সে রাজ্যে এবার কেমন ফল করবে? প্রথমত যে কেরালাম হচ্ছে পৃথিবীর একমাত্র জায়গা যেখানে নির্বাচনের মাধ্যমে কমিউনিস্টরা ক্ষমতায় এসেছিল, যদিও সে ক্ষমতা ধরে রাখতে পারেনি। 80 সাল থেকে দেখা যায় 5 বছর অন্তর অন্তর সেখানে সরকার বদল হয়। ঘটনাচক্রে গতবার সেই প্রথাও আহ, বাস্তবায়িত হয়নি, সেই প্রথাও কোথাও একটা ব্রেক করেছে। এবারের নির্বাচনে যদি আমরা চোখ লাগাই, অবশ্যই বলতে হয় অ্যাডভান্টেজ কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ। কারণটা খুব স্পষ্ট, ইঙ্গিতটা খুব স্পষ্ট। 2024 সালের নির্বাচনে সবকটি আসনের মধ্যে কংগ্রেস একাই, বাকি একটি আসন পেয়েছিল বিজেপি, একটি সিপিএম। এই যে বিজেপি যে আসনটি পায়, সুরেশ গোপী, যিনি মালায়ালাম সিনেমার একজন খুব দাপুটে হিরো, এবং তাকে দলে টানার জন্য খোদ প্রধানমন্ত্রী ময়দানে নেমেছিলেন গোপীর কেরল লোকসভায়। আচ্ছা। হুম। কেরল লোকসভায় আমি বলছি 2024-এর ফলাফল। তো তাতেও করে সুরেশ গোপী জেতেন এবং বিজেপি খাতা করলে পার্লামেন্টে কেরল থেকে সুরেশ গোপীকে মন্ত্রীও করা হয়। ফলে সেই সুরেশ গোপীকে হাত ধরে এবং একটা T20 রাজনৈতিক দলও হয়েছে, তাদের সঙ্গেও বিজেপি জোট করেছে। ফলে আমার মনে হয় বিজেপি তুলনামূলকভাবে ভালো ফল করবে। অবশ্যই ভোটের যা ট্রেন্ড তা ধরে মনে হয় কংগ্রেসের জন্য কেরালামে এটা সুখবর রয়েছে। আপনি কংগ্রেসের জন্য সুখবরের কথা শোনাচ্ছেন, কিন্তু কংগ্রেসে প্রবীণ নেতা এবং সর্বভারতীয় পরিচিতি যার আছে শশী থারুর, মাঝে মধ্যেই তিনি কংগ্রেস নেতৃত্বকে বিড়ম্বনায় ফেলেন। তার মন্তব্যে কংগ্রেস দল যেমন বিড়ম্বনায় পড়ে, কংগ্রেস কর্মীরাও তেমনি বিড়ম্বনায় পড়ে। এর পরেও কংগ্রেসে গোষ্ঠীদ্বন্দ্ব একটা বড় ফ্যাক্টর। তার সত্ত্বেও আপনি কি করে আশা করছেন বা কিসের ভিত্তিতে আপনি মনে করছেন ইউডিএফ জোট এবার কেরালায় ভালো ফল করবে? প্রয়াত প্রণব মুখোপাধ্যায় একটা কথা বলেছিলেন, কংগ্রেসের গোষ্ঠী কোন্দল না থাকলে, মারামারি ফারামারি টিকিট নিয়ে না হলে সে রাজ্যে কংগ্রেস কখনো ভালো ফল করে না, উনি একবার বলেছিলেন। তো প্রণব বাবু যেমন অল ইন্ডিয়া নেতা ছিলেন, সর্বভারতীয় স্তরের একজন খুব প্রথম সারির রাজনীতিবিদ ছিলেন, ঠিক তেমনি শশী থারুরও। শশী থারুরের গণ্ডি বিদেশেও বেশ
জনপ্রিয়তা আছে, কিন্তু প্রণববাবু এবং শশী থারুর দুজনেই, যদিও দুজনের তুলনাটা না কোনো দিক থেকেই হয় না, দুজনেই সর্বভারতীয় রাজনীতিতে স্টার, কিন্তু রাজ্য রাজনীতিতে ক্রাউড পুলার যারা বলতে যা বুঝি, প্রণববাবু কখনোই সেটা ছিলেন বলে তার অতি অন্ধ ভক্ত কখনো দাবি করেনি, তেমনি শশী থারুরও তাই। ফলে শশী থারুরের ওপর কেরলামের নির্বাচনী ফলাফল কতটা প্রভাবিত করবে আমার খুব ডাউট আছে। নিঃসন্দেহে শশী থারুর একটা অল ইন্ডিয়া ফিগার বা ইন্টারন্যাশনাল ফিগার, কিন্তু কিছু কিছু নেতা থাকে যারা রাজ্য রাজনীতিতে বেশ পাকাপোক্ত দাগ ফেলতে পারে, ক্রাউড পুলার ছিলেন, কেউ কেউ রাজ্য এবং জাতীয় রাজনীতি দুটোতেই সফল হন, যেমন আমাদের প্রিয় রঞ্জন দাস মুন্সী ছিলেন, বা আমাদের কংগ্রেসের অন্যান্য নেতারা ছিলেন আমাদের রাজ্যে, মমতা ব্যানার্জি অবশ্যই তাদের একজন। কিন্তু আহ শুধুমাত্র তাত্ত্বিক নেতা দিয়ে আহ, আমার মনে হয় না কোনো দলকে হারানো বা জেতানো যায়, এটা আমার ধারণা। তাই বলছি, ইউডিএফ এর শশী থারুর ছাড়াও কেরালামের অনেক নেতা আছে। প্রিয়াঙ্কা নিজে এখন কেরালামকে রিপ্রেজেন্ট করছে। রাহুল গান্ধী একসময় কেরালাম থেকে জিতে লোকসভার সদস্য পদটা বাঁচাতে পেরেছিলেন। ফলে আমি আর 10 বছর অনেক সময়, কেরালামের জন্য 10 বছর অনেক সময়। ফলে লেফটের জন্য খুব দুঃসংবাদ। আমি বাস্তবতা দিক থেকে বলছি, কি হচ্ছে, কি হতে পারে, কি হলে ভালো হবে, কি হলে খারাপ হবে, সেটা দেখা বা সেটা বিবেচনা করার আমার দায়িত্ব নয়। একজন পলিটিক্যাল অবজারভার হিসেবে আমি মনে করি কেরালামে সিপিএম এর জন্য কোনো শুভ সংবাদ বাস্তবতা বলছে নেই। আমি বলছি না মানে মিরাকেল কিছু ঘটবে না, যদি ঘটে কিছু সেটা আমার কাছে হবে মিরাকেল। এবারে এই এই যে তিনটে রাজ্যে বা তিনটে পন্ডিচেরি সহ তিন রাজ্যে যে ভোট হলো, সবচেয়ে বেশি চর্চার কেন্দ্রে রয়েছে অসম। অসমে এবার ভোটের ফল বা ভোট বিপুল হারে মানুষ ভোট দিয়েছেন। এই এটা কি কোনো ইঙ্গিত, বা এর ফলে ভোটে ক্ষমতার কি কোনো বদল হতে পারে? দেখুন, আমার কাছে মনে হয়েছে এবারের নির্বাচনটা, এই বিধানসভার যে নির্বাচনগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে, এবারের নির্বাচনে কংগ্রেসের সঙ্গে বিজেপি বা সর্বভারতীয় দলের সঙ্গে আঞ্চলিক দলের লড়াই তার মধ্যে মোটেই সীমাবদ্ধ নয়। এবারের নির্বাচনে একটা বড় প্রতিপক্ষ হয়ে উঠেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকে এত বড় প্রশ্নের মুখে কখনো পড়তে দেখা যায়। তাদের গ্রহণযোগ্যতা, তাদের বিশ্বাসযোগ্যতা, তাদের দায়বদ্ধতা সবকিছুই প্রশ্নের মুখে। ফলে নির্বাচনটা আদৌ নির্বাচন হবে না আমাদের প্রতিবেশী দেশগুলোর মতো প্রহসনে পরিণত হয়েছে, সেটা বলার সময় এখনো আসেনি। তবে এইটুকু বলতে পারি যে গ্রাউন্ড রিয়েলিটি, যেটা বিচার করার আহ আহ, চোখ আমাদের আছে বা যেটা বিচার করা আমাদের পেশা, তার ভিত্তিতে বলতে পারি আসামে কিন্তু এবার হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। কারণ সরকার পক্ষের পক্ষে যেমন যুক্তি আছে, তেমনি বিরোধীদের পক্ষেও অনেকগুলো যুক্তি রয়েছে, যেটা যে কোনো রাজনৈতিক পর্যবেক্ষকের ফলে, এই বিশ্লেষক বলছি না, পর্যবেক্ষকের ফলে আহ হাড্ডাহাড্ডি লড়াইয়েরই ইঙ্গিত দেয়। বরং কিছুটা হলেও বিরোধীদের অ্যাডভান্টেজের দিকেই আমার মনে হয়েছে রয়েছে। কারণটা খুব স্পষ্ট। আসামে যেটা বিজেপির পক্ষে আছে সেটা হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মার ইমেজ এবং কংগ্রেসি রাজনীতির ঘরানা। আসামে বিজেপির স্লোগান ছিল কংগ্রেস মুক্ত আসাম, কিন্তু হয়ে গেছে কংগ্রেস যুক্ত বিজেপি। কারণ বিজেপির যে প্রার্থীরা রয়েছেন তার মধ্যে 30 জনই হচ্ছেন দলবন্ধু। হিমন্ত বিশ্ব শর্মা নিজে দীর্ঘদিন কংগ্রেসের নাম্বার 2 ছিলেন আসামের রাজনীতিতে, তিনি এখন সেখানে দলের লোকজন। তারপরে বলি, হিমন্তর একটা ব্যক্তিগত ক্যারিশমা আছে, সঙ্গে আছে আমাদের রাজ্যের মতো আসামেও মহিলাদের উন্নয়নে অনেক রকম প্রকল্প চালু হয়েছে। মাসে বোধহয় 1200 টাকা করে দেয়, এককালীন কিছু টাকা দেয়, সেই দান ধ্যানের রাজনীতি আছে। এবং আরো একটা বিষয় হলো আহ, কংগ্রেসি রাজনীতির যে কিছুটা হলেও আহ, আহ, সহজ সরলতা, যতটুকু যেটাই বলি না কেন,
সেটা বিজেপির মধ্যে রয়ে গিয়েছে। ডবল ইঞ্জিনের সরকার, প্লাস বিরাট কোশ্চেন মার্ক নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে। বিরোধীদের দিকে কি আছে? বিরোধীদের দিকে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে গৌরব গগৈ আপার আসামের লোক। আপার আসাম চিরকাল আসামের রাজনীতিতে লিড রোল প্লে করেছে। জুবিন গার্গের মৃত্যু, জুবিন গার্গের আবেগ এখনো মানুষের মন থেকে মুছে যায়নি। সামনেই বিহু, রঙালী বিহু, তার এবারই জুবিন নেই, সেটা রয়েছে। বিরোধীদের দিকে আর এক অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে, বেকারত্ব রয়েছে। আরো একটা জিনিস আছে, আসামে মুসলিম ভোট প্রায় 40%। এই ভোটটা বিরোধীদের একটা বড় অ্যাডভান্টেজ বলে আমি মনে করি। হিমন্তর পাশাপাশি গৌরব গগৈও একজন রাজ্য স্তরের ব্র্যান্ড হিসেবে উঠে এসেছেন। তিনি লোকসভায় কংগ্রেসের ডেপুটি লিডার, রাহুল গান্ধীর ডেপুটি। তার বাবা 15 বছর অসমের মুখ্যমন্ত্রী ছিলেন। এবং আসামে আমরা জানি পশ্চিমবঙ্গে সিপিএম শূন্য হলেও আসামে কিন্তু পশ্চিমবঙ্গে সিপিএম একটা শক্তি, বামেরা সিপিআই আরো বড় শক্তি। রাইজোর দল বা আসাম জাতীয় পার্টির মতো আঞ্চলিক দল কংগ্রেসের সঙ্গে একজোট হয়েছে। ভালো জেন জের, যেটা বহুল চর্চিত আজকের দুনিয়ায়, সেই জেন জের থেকেও প্রার্থী হয়েছেন কুঙ্কি চৌধুরী বলে, মাত্র 27 বছরের একটি মেয়ে, তাও বিলেত ফেরত। তো এইসব কারণে আমার ধারণা হাড্ডাহাড্ডি লড়াই তো হবেই। কিছুটা হলেও বোধহয় কোনো জায়গায় মনে হচ্ছে কংগ্রেস একটু ঝুঁকে আছে। আলী কুলি বাঙালি, এই তিনটে যে ডিসাইডিং ভোট, আলী কুলির ভোট কংগ্রেস এবার অনেকটা পেতে। আলীর ভোট তো প্রায় পুরোটাই পাবে, কুলি মানে সিপিআইদের ভোট অনেক কিছুটা ধাপা বিজেপির থেকে ফিরিয়ে আনতে পারবে। বাঙালি ভোটটা অবশ্য বিজেপির দিকে, মানে হিন্দু বাঙালির ভোটটা বিজেপির দিকেই বেশি যাবে বলে আমার ধারণা। সব মিলিয়ে অসমিয়া অস্মিতার কথা মাথায় রেখে বলতে পারি এবারের নির্বাচন আসামে হাড্ডাহাড্ডি হচ্ছে। আমি বলতাম অনেক বেশি অ্যাডভান্টেজ কংগ্রেস, যদি না নির্বাচন কমিশনের উপরে এত বড় প্রশ্নটা না থাকে। শেষ পর্যন্ত কি হয়, অ্যাডভান্টেজ কার দিকে, মানুষ কাকে জেতালেন, তা জানা যাবে 4 তারিখ। আমাদের সবার নজর থাকবে সেই দিকেই। আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। অন্যদিন অন্য বিষয়ে আপনার সঙ্গে কথা হবে। আপনার আমাদের সঙ্গে কথা বলার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।